এবার কি তাহলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ? একবার চোখ বন্ধ করে কল্পনা করুন দর্শক, ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে বঙ্গভবনের লাল গালিচা, সব জায়গায় এখন একটাই ফিসফাস, একটাই আলোচনা। 2026 সালের এই উত্তপ্ত জুলাই মাসে ক্ষমতার অন্দরমহলে চায়ের কাপে কিংবা রাজনৈতিক বিশ্লেষকদের ড্রয়িং রুমে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সম্ভাব্য বিদায় ঘণ্টা বাজছে, আর ঠিক এই শূন্যস্থানে এক মহিরুহ হয়ে উঠে আসছে স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিনের নাম। কিন্তু কেন হঠাৎ করে একজন স্পিকারকে নিয়ে পুরো দেশে এত আলোচনা? এর উত্তর লুকিয়ে আছে জাতীয় সংসদের ভেতরের কিছু লোমহর্ষক এবং অভূতপূর্ব রাজনৈতিক সমীকরণে। চলুন দর্শক, আপনাদের কয়েকদিন আগের সংসদ ভবনের ভেতরের সেই চিত্রটি মনে করিয়ে দেওয়া যাক। বাইরে তখন প্রখর রোদ, কিন্তু সংসদের ভেতরের পরিবেশটা ছিল এক টানটান উত্তেজনায় ঠাসা। ফ্লোরে বক্তৃতা দিচ্ছিলেন বিরোধী দলের এক প্রভাবশালী সংসদ সদস্য। ঠিক তার পরপরই ক্ষমতাসীন সরকারি দলের এক হেভিওয়েট সংসদ সদস্য হঠাৎ তাচ্ছিল্যে সুরে বলে উঠলেন, বিরোধী দলের তো আসল মুক্তিযোদ্ধা নেই। মুহূর্তের মধ্যে পুরো সংসদ কক্ষে এক পিনপতন নীরবতা নেমে আসলো। বিরোধী বেঞ্চগুলোতে তখন অপমানের আর ক্ষোভের আগুন জ্বলছে। ঠিক সেই মুহূর্তে স্পিকারের সেই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ চেয়ার থেকে ভেসে এলো এক গম্ভীর এবং স্পাত কঠিন কণ্ঠস্বর। মাইক্রোফোনটি অন করে স্পিকার শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, মাননীয় সংসদ সদস্য, আপনার তথ্যটি ভুল। এই বিরোধী দলের এমন অনেক সদস্য আছেন যাদের সাথে 1971 সালের রণাঙ্গনে আমি নিজে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। তারা প্রত্যেকেই রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা। এই একটিমাত্র কথাই সরকারি দলের ওই প্রভাবশালী সদস্য স্তব্ধ হয়ে নিজের আসনে বসে পড়তে বাধ্য হলেন। কিন্তু এর মানে কি? এটা কেন এদেশের মানুষের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ? এর মানে হলো স্পিকারের চেয়ারটি এখন আর সরকারের পকেটে থাকা কোনো রাবার স্ট্যাম্প নয়। বিগত দশকগুলোতে আমরা বারবার দেখেছি স্পিকাররা কিভাবে কেবল সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকতেন। বিরোধী দলকে কথা বলতে না দেয়া, মাইক বন্ধ করে দেয়া কিংবা সরকারি দলের অন্যায়কে প্রশ্রয় দেয়াই যেন লিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখানে আসল পরিবর্তন। মেজর হাফিজ প্রমাণ করেছেন স্পিকারের চেয়ার কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটি পুরো রাষ্ট্রের নিরপেক্ষতার প্রতীক। আজকের এই তেলবাজি আর ব্যক্তি পূজার রাজনীতিতে যখন পদের লোভে মেরুদণ্ড বিক্রি করে দেয়াটা খুবই স্বাভাবিক ঘটনা, তখন স্পিকারের এই নিরপেক্ষ এবং সাহসী অবস্থান পুরো দেশের মানুষকে একে নতুন আশা দেখাচ্ছে। চমকের এখানেই শেষ নয়। সম্প্রতি সংসদে তিনি যা করেছেন তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসের রীতিমতো বিরল এক দৃষ্টান্ত। কয়েকদিন আগে এক ক্ষমতাধর মন্ত্রী সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বুক ফুলে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পুরোপুরি নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে সেই 1 তারিখ পার হয়ে গেলেও গ্যাস সংকটের বিন্দুমাত্র সমাধান হয়নি। পরবর্তীতে সেই মন্ত্রী যখন আবার সংসদে নিজের দপ্তরের ফাইল নিয়ে কথা বলতে উঠলেন, স্পিকার মেজর হাফিজ তাকে মাঝপথে থামিয়ে দিলেন। তিনি গম্ভীর গলায় মন্ত্রীকে সেই পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে বললেন, মাননীয় মন্ত্রী, সংসদে দাঁড়িয়ে দয়া করে এমন কোনো প্রতিশ্রুতি দিবেন না যেটা আপনি নির্দিষ্ট সময়ে পূরণ করতে পারবেন না। মনে রাখবেন, সংসদের প্রতিটি কথার পেছনে জনগণের অধিকার জড়িয়ে থাকে। এখানে প্রতিটি মিনিটের পেছনে অন্তত 2 লাখ টাকা খরচ হয়। সহজ কথায় বললে, বর্তমান সংসদ সস্তা তেলবাজি বা কথার ফুলঝুরির কোনো জায়গা নয়। আর এই আপসী নিরপেক্ষতার হাত থেকে ছাড় পাননি স্বয়ং ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা তুখোড় বক্তা আন্দালিব রহমান পার্থ। নিয়মের সামান্য ব্যত্যয় ঘটলেই স্পিকারের ক্ষুরধার চাবুকের মুখে পড়তে হয়েছে তাদেরকেও। তিনি ভুল বা অন্যায়ের বিরুদ্ধে দলমত বা পদের বাছবিচার করছেন না। এমনকি রাজনৈতিক অঙ্গনে যেখানে জামায়াত ইসলামীকে নিয়ে নানা রকমের মেরুকরণ এবং বিতর্ক চলে, সেখানেও তিনি সত্যের খাতিরে দলটিকে দেশের সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে আখ্যা দিয়ে নিজের চরম স্পষ্টবাদিতার প্রমাণ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতার এই অলিন্দে বসে যে মানুষটি বুক উঁচিয়ে বলতে পারেন, আমি আমার দীর্ঘ 40 বছরের সংসদীয় জীবনে কোনোদিন একখানা করিও খাইনি, রাজনীতিতে তার এই যাত্রাপথ কি এতটাই মসৃণ ছিল? এর উত্তর জানতে হলে আপনাদের টাইমলাইনের একটু পেছনের দিকে যেতে হবে। তার শেকড় অনেক গভীরে। 1971 সালের রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি অর্জন করেন বীর বিক্রম উপাধি।
1986 সালে ভোলার মানুষের অগাধ ভালোবাসায় প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং 1992 সালে তিনি বিএনপিতে যোগ দেন। এরপর পর্যায়ক্রমে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিন্তু এরপরেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে। 2007-8 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি ভেঙে যে সরকারপন্থী অংশটি দাঁড়িয়েছিল, তার অন্যতম চালিকা শক্তি আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে জড়িয়ে ছিল মেজর হাফিজের নামও। দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে মন্তব্য করার কারণে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। এমনকি 2018 সালের নির্বাচনের আগে তাকে ঘিরে নতুন দল গঠনের গুঞ্জনও ডালপালা মেলেছিল, যেখানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের যোগ দেওয়ারও কথা ছিল। কিন্তু দড়ি ছিঁড়ে গেলেও প্যাচ থাকে, এই প্রবাদের মতো শত অভিমান, অপবাদ এবং রাজনৈতিক ঘূর্ণিঝড়ের পরেও তিনি কখনোই দল ত্যাগ করেননি, ট্র্যাক বদলাননি। তার এই দীর্ঘ প্রতীক্ষা এবং আনুগত্যের চূড়ান্ত ফল তিনি পেয়েছেন 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর। দলের শীর্ষ নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার উপর পূর্ণ আস্থা রেখে প্রথমে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং পরে জাতীয় সংসদের স্পিকারের মতো গুরু দায়িত্ব অর্পণ করেন। তাহলে এখন সমস্যাটা কোথায়? সংসদ ভবন থেকে বঙ্গভবনে যাবার ক্ষেত্রে মেজর হাফিজের বাধাটা আসলে কে? সমস্যা হলো দেশের ভেতরের অভ্যন্তরীণ রাজনীতি। আর এই সমীকরণের সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছেন নিজ দলেরই প্রবীণ নেতা এবং তীব্র জামাত বিদ্বেষী হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ মেজর হাফিজের রাষ্ট্রপতি হওয়ার পেছনে প্রধান বাধা এখন মির্জা ফখরুল। প্রথমত, জামায়াত ইসলামীকে নিয়ে মেজর হাফিজের খোলামেলা প্রশংসা এবং সুশৃঙ্খল দলতত্ত্ব মির্জা ফখরুল এবং দলের লিবারেল অংশের কাছে একেবারে হজমযোগ্য নয়। দ্বিতীয়ত, সেই 111-এর ভূত এখনও দলটির ভেতরে ঘুরে বেড়ায়। 2007 সালের সংস্কারপন্থী ভূমিকার কারণে দলের একাংশ তাকে সর্বোচ্চ এবং সবচেয়ে সংবেদনশীল পদে অর্থাৎ রাষ্ট্রপতি পদে দেখতে একেবারেই নারাজ। সহজ কথায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের শতভাগ সুনজর এবং গ্রিন সিগন্যাল থাকা সত্ত্বেও বিএনপির ভেতরের এই অভ্যন্তরীণ মেরুকরণ মেজর হাফিজের রাষ্ট্রপতি হবার পথকে এক চরম রোমাঞ্চকর থ্রিলারে পরিণত করেছে। দলের ভেতরে এখন রীতিমতো স্নায়ুযুদ্ধ চলছে। আর ঠিক এই ডামাডোলের মধ্যেই এই আগুনে যেন ঘি ঢেলেছে স্পিকারের সাম্প্রতিক ইরান সফর। সম্প্রতি ইরানে গিয়ে মেজর হাফিজ সরাসরি সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে অত্যন্ত কড়া এবং স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন। এর মানে আসলে কি? একজন স্পিকার কেন হঠাৎ করে আন্তর্জাতিক ভূরাজনীতি নিয়ে এত বড় মন্তব্য করলেন? বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ মন্তব্য নয়, এটি বর্তমান সরকারের একটি মাস্টার স্ট্রোক। আমেরিকা যখন এই অঞ্চলে খবরদারি করার চেষ্টা করছে, তখন মেজর হাফিজের এই বক্তব্য আসলে ওয়াশিংটনের প্রতি একটি কড়া সতর্কবার্তা। একই সাথে এটি প্রমাণ করে যে তিনি কেবল সংসদের ভেতরেই সীমাবদ্ধ নন, আন্তর্জাতিক কূটনীতি এবং ভূরাজনীতিতেও তিনি এক শক্তিশালী ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছেন। এটি কি তাহলে বঙ্গভবনে বসার আগে নিজেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন শক্তিশালী রাষ্ট্রনায়ক হিসেবে প্রমাণের চেষ্টা? এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর আসলে কি? 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে পারে? বিশ্লেষকদের মতে এখানে তিনটি স্পষ্ট সম্ভাবনা রয়েছে। প্রথমত, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ভেতরের বিরোধী বলয়কে অর্থাৎ মির্জা ফখরুলকে গ্রুপকে রাজনৈতিকভাবে ম্যানেজ করে মেজর হাফিজকেই রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত করবেন। কারণ এই মুহূর্তে রাষ্ট্রের অভিভাবক হিসেবে একজন ক্লিন ইমেজের বীর মুক্তিযোদ্ধার বিকল্প নেই। দ্বিতীয়ত, দলের অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে এবং আন্তর্জাতিক চাপ সামলাতে শেষ পর্যন্ত স্পিকারের চেয়ারেই তাকে বহাল রাখা হতে পারে। সেক্ষেত্রে বঙ্গভবনের জন্য সম্পূর্ণ নতুন কোনো অরাজনৈতিক বা সুশীল সমাজের কাউকে বেছে নেওয়া হতে পারে। তৃতীয়ত, আমেরিকার বিরুদ্ধে তার এই কড়া বক্তব্যের কারণে পশ্চিমা বিশ্ব থেকে সরকারের ওপর এক অদৃশ্য কূটনৈতিক চাপ তৈরি হতে পারে, যা পুরো সমীকরণকেই বদলে দিতে পারে। রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, তবে একটি কথা নিশ্চিত, মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম প্রমাণ করেছেন রাজনৈতিক ঝড়ঝাপটা কিংবা দলের ভেতরের কোণঠাসা অবস্থা কোনো কিছুই একজন খাঁটি দেশপ্রেমিককে দমাতে পারবে না। তিনি ক্ষমতার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করেননি, সস্তা তেলবাজিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন মেজর হাফিজউদ্দিন কি রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের পরবর্তী যোগ্য অভিভাবক হতে পারবেন, নাকি মির্জা ফখরুলের আপত্তিতে আটকে যাবে তার ভাগ্য? এই দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্বকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।